রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের যে অনুষ্ঠান চলছে, আমি যতক্ষণ থেকে দেখছি আমাদের স্বনামধন্য শিক্ষকগণ কথা বলছেন, যেখানে আমাদের শ্রোতা যে ছাত্রীরা আছে তাদের আসতে অনেক খড়কুটা পোড়াতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। তাদের কথা না শুনে আমরা কথা বলছি। আমার আম্মুরাকে বলছি, তাদের কথা না শুনে আমরা কথা বলছি, তাহলে আমরা শিখব কি? আবারও বলছি, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবারই দৃষ্টি আকর্ষণ করছি, যারা পিছনে আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। তোমার আচরণ তোমাকে পরিচিত করাবে এই মঞ্চে তুমি কেমন। তোমার আচরণ তোমাকে পরিচিত করাবে বাগেরহাটে যে এই স্কুলটা কেমন, তার ছাত্রী কেমন। তোমাকে পরিচিত করাবে তোমার আচরণ দিয়ে এই বাংলাদেশে তথা বিশ্বে যে এই বাচ্চাটা কোন পরিবার থেকে এসেছে, কেমন তার আচরণ। তাই তোমার এই একটি আচরণের কারণে, তোমার কথা বলার কারণে, তোমার বিশৃঙ্খলার কারণে তোমার পরিচয় ধূলিসাৎ হবে, তোমার বিদ্যালয়ের পরিচয় ধূলিসাৎ হবে, তোমার পরিবারের পরিচয় ধূলিসাৎ হবে। আমরা কি কথা বলা ছাড়ব? সবারই কাছে আমি জানতে চাইছি, আমরা কথা বলা ছাড়ব? আমরা কি কথা বলা ছাড়ব? তাহলে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী তারা এই মুহূর্তে একটু দাঁড়াবে, এক, এবং মুখ বন্ধ থাকবে। এবার দুই, বসে যাও। কথা বন্ধ থাকবে। যদি কথা বলো তাহলে আমাদের কথা বলার কোনো অর্থই হয় না। কেন কথা বলবো আমরা? তাহলে তোমার কথাটাই শুনবো। তুমি বরং চলে আসো মঞ্চে, তোমার কথা শোনার জন্য আমি প্রস্তুত। তাহলে আমরা কথা শুনি। এই যে আমার শিক্ষক দাঁড়িয়ে আছে, তাকে চকিদারের মতো তোমরা দাঁড় করিয়ে রেখেছো কেন? এই তোমার কথা বলার কারণে তাকে চকিদারি করতে হচ্ছে। তোমাদের বড় আপুরা তোমাকে থামানোর জন্য চকিদারের কাজ করছে, তাহলে তুমি চকিদারের কাজ করিয়ে নিচ্ছ। তোমার শিক্ষা কোথায়? আমরা এটা করব না, কোনো সময় না। আমি আজকে তোমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত জেলা প্রশাসনের পক্ষ থেকে আসা জনাব মুবাশশিরা সিদ্দিকা, সহকারী কমিশনার শিক্ষা ও আইসিটি, মঞ্চে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, এই সভার সভাপতি, আমার ডান পাশে দুইজন সহকারী প্রধান শিক্ষক, আমার অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমার প্রাণ প্রিয় এবং শ্রদ্ধার অভিভাবকবৃন্দ, আর তোমাদেরকে নিয়ে যে আমাদের অনুষ্ঠান, তোমাদেরকে নিয়ে আমাদের যে কথা, তোমাদের জন্য আমাদের যে কথা, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে ছোট্ট কথা বলবো। তোমরা যদি কথা বলো, আমি কথা বলবো না, তোমাদের কথা শুনবে। একজন চলে আসো। এখন শোনো, আমরা খেলাধুলায় অংশগ্রহণ করেছি, তাই না? খেলাধুলায় সবাই বিজয়ী হয় না, কেউ জয়ী হয়, আবার কেউ পরাজিত হয়। তো যারা পরাজিত তারা অংশগ্রহণ করেছে বলেই একজন জয়ী হয়েছে, কাজে তোমার কৃতিত্ব কম না। এবং তুমি যে পরাজিত হয়েছো, কেন পরাজিত হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। কেন, কতটুক তোমার খামতি আছে, অভাব আছে, সেটুকু পূরণ করতে হবে। কি আমরা পারবো তো? তাহলে সামনে বছরে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমরা এই লেখাপড়ার সাথে সাথে আমাদের যে সহপাঠ কার্যক্রম, খেলাধুলা বা বক্তৃতা, বিতর্ক, অন্যান্য খেলা, এগুলো কেন করি আমরা? কারণ আমাদের স্যার বলে গেছেন আমাদের তিনটি বিষয় রয়েছে। একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য। এই কি বললাম? তোমরা বলো, কি বলেছি? দ্বিতীয়টা হচ্ছে মানসিক স্বাস্থ্য। কি বললাম? 3 নম্বর হচ্ছে আত্মিক স্বাস্থ্য। এই তিনটি স্বাস্থ্য যদি আমাদের সঠিক থাকে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে
আমাদের বাস্তব স্বপ্নকে পূরণ করতে আমরা সক্ষম হব। আর যদি এই তিনটি স্বাস্থ্যের কোনো একটি কম পড়ে, তাহলে আমার ভিতর বিশৃঙ্খলা আসবে, আমার ভিতরে অনীহা আসবে, আমি যে জায়গায় যেতে চাই সেখানে পৌঁছতে পারবো না। তাহলে আমরা আমাদের শারীরিক স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, অন্যান্য যাবতীয় যা কিছু করব। আমাদের মানসিক স্বাস্থ্যকে সুন্দর করার জন্য, অনাবিল সুন্দর একটা জীবনযাপনের জন্য আমার পরিবার থেকে আমি শিক্ষা গ্রহণ করব, আমার শিক্ষকের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করব, আমার বড়দের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করব। পারবো তো? আমরা পারবো তো? আত্মিক স্বাস্থ্যকে সুন্দর করার জন্য ধর্মীয় অনুশীলন সহ নৈতিক সকল কার্য সম্পাদন করার জন্য চেষ্টা করব আমি যে পর্যায়ের। আমরা পারবো তো? পারবো তো? কই কথাই তো নাই, পারবো আমরা। ধন্যবাদ। তোমরা তোমাদের বাস্তব স্বপ্নকে, তোমাদের লক্ষ্যকে সফল করার জন্য তোমাদের যা করা দরকার, যে সেবা দেওয়া দরকার, যে যত্ন নেওয়া দরকার, যে শ্রম দেওয়া দরকার, তা তোমরা দাও। এজন্য তোমরা সুস্থ থাকো এবং সুন্দরভাবে জীবনযাপন করো, এটা আমি কামনা করছি। আর আজকের এই অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ আমাকে কথা বলতে দেওয়ার জন্য এবং দাওয়াত করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। আসলে বাগেরহাট জেলায় 282টা মাধ্যমিক বিদ্যালয় আছে, 50টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে, 4টি মাধ্যমিক বিদ্যালয় সংক্রান্ত প্রশিক্ষণ কেন্দ্র আছে, একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। এই সব সব শিক্ষা প্রতিষ্ঠানের যিনি অভিভাবক, তার এই কথাগুলো আমরা পালন করব, পাথেয় হয়ে ভবিষ্যতের পথ আমরা অতিবাহিত করব। ধন্যবাদ জেলা শিক্ষা অফিসার মহোদয়কে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মুবাশশেরা সিদ্দিকা, সহকারী কমিশনার শিক্ষা ও কল্যাণ শাখা, বাগেরহাট জেলা প্রশাসন বাগেরহাট মহোদয়কে বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব মুবাশশেরা সিদ্দিকা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসলে আমার এখানে আসার কোনো কথা ছিল না। আজকে মনে হয় আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক স্যারেরই আসার কথা ছিল, কিন্তু স্যার আমাকে একটু আগে বললেন যে তুমি চলে যাও ওখানে। জাস্ট আমি অল্প কিছু কথা বলে শেষ করব। মানে এর আগে আমাদের যিনি ডিসি ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে বাগেরহাট মানে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার মানে শিক্ষার যে হার বা বিভিন্ন জায়গায় যে নাম, বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে চান্স পাওয়ার যে বিষয়গুলো থাকে, বাগেরহাটে এখানে খুব কম। তাছাড়া এসএসসি, এইচএসসি পরীক্ষায় কিন্তু মানে ভালো রেজাল্টের হার অনেক কম। স্যার অনেক আক্ষেপ নিয়ে এখান থেকে চলে গেছেন কিন্তু। তা আমরাও এটা আসার পর দেখেছি যে আমি কিছুদিন আগে আমার একটা বাচ্চা আছে, বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো। ওই ধরনের খুব ভালো রেজাল্ট করা বা ভালো গাইডেন্স আছে এমন কোনো স্কুলের সন্ধান আমি ঠিকভাবে পাইনি। আমি যেহেতু ডিসি অফিসে কাজ করি এবং শিক্ষা ও কল্যাণ শাখায় আছি, সেই হিসেবে আমি দেখেছি যে এই যে গার্লস স্কুল আর বয়েজ স্কুল, এই দুইটা স্কুলে ভর্তির জন্য কী ধরনের প্রতিযোগিতা, মানে প্রতিযোগিতা বলতে এখন তো আর পরীক্ষা হয় না, লটারির বিষয়টা, কিন্তু তারপরও কিভাবে আবেদনগুলো গিয়েছে আমাদের অফিসে। মানে একটা জেলার মানে বয়েজ স্কুল, গার্লস স্কুল বা যে জিলা স্কুল যেটা বলে, এই দুইটা বিদ্যালয়ই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে ভালো রেজাল্ট এখান থেকেই হয়। এরপর দেখা যায় যে বিভিন্ন ভার্সিটি বা মেডিকেল এখান থেকেই চান্স পায়, তাই না? বেশিরভাগই এরকমের হয়। কিন্তু বাগেরহাটে আমি শিক্ষকদেরও দৃষ্টি আকর্ষণ করছি, বাগেরহাটে এটা কেমন, আপনাদের পার্সেন্টেজটা কেমন? এই জন্য আশানুরূপ না। এই জন্যই আমাদের আগে ডিসি স্যার অনেক আফসোস করেছেন, এমনকি এই কথাও বলেছেন যে আগামী 30 বছর পরেও তুমি হয়তো বাগেরহাটের চিত্র এমনই দেখবা। তা আপনারা কি সেটা চান যে আপনাদের 30 বছর পরও বাগেরহাট এমনই থাকবে? আমরা এখানে আসার পর আমি দেখি যে আমাদের রাস্তা ভালো না, আমাদের একটা বাসা মানে একটা ভাড়া নেওয়ার জন্য একটা ভালো বাসা পাই না, মানে এত
সংকট সব কিছুতে, অথচ এত স্টুডেন্ট, এত প্রতিযোগিতা, কিন্তু দিন শেষে কেন এটা হারিয়ে যায়? একসময় হারিয়ে যায়। আমি হয়তো নেগেটিভ কথা বলছি, কিন্তু কিছু বাস্তব চিত্র তুলে ধরছি। আসলে এত প্রতিযোগিতা করে আপনি ভালো স্কুলে ভর্তি করাচ্ছেন, কিন্তু স্টুডেন্টগুলো হারিয়ে যাচ্ছে কেন? এগুলো তাদের তো প্রপার নার্সিংয়ের জন্য দরকার টিচার এবং অভিভাবকদের দায়িত্ব, প্রচুর দায়িত্ব রয়েছে। ওরা তো এখনও ঠিকমতো বোঝে না, হয়তো ভর্তি হয়েছে, কিন্তু কিছুদিন পর তাদেরকে যেমন করে শিখাবেন তেমনই তারা কিন্তু সেই দিকেই যাবে। আর একটা কথা আমি স্যারের সাথে আলোচনা করছিলাম যে এখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মানে কতটুকু সুবিধা আছে। হয়তো আমরা পুঁথিগত বিদ্যা পড়লাম, মুখস্থ করলাম, A+ আসলো আমাদের, কিন্তু আমাদের একটা যে বর্তমানে স্পোকেন ইংলিশটা কিন্তু খুব জরুরি। মানে স্পোকেন ইংলিশ না জানলে আসলে আমি যদি কোথাও চান্সও পাই, একটা সময় আস্তে আস্তে হারিয়ে যাব। কারণ এখন এই স্পোকেন ইংলিশ বলেন বা অন্যান্য যে ডিবেটিং কোয়ালিটি বা কথা বলা, বক্তৃতা দেয়া, এ ধরনের কোয়ালিটি না থাকলে কিন্তু দিন শেষে হারিয়ে যায় একজন। এই যে আমি হয়তো এই যে এখানে অনেকেই আছে যারা কোনো প্রকার খেলার হয়তো প্রতিযোগিতায় নাম দেওয়ার চিন্তাই করে নাই, কিন্তু চিন্তা করতে হবে আমি পারি আর না পারি। এই যে স্যার বললেন হয়তো আমি জিততে পারবো না বা কিছু, কিন্তু আমাকে মাঠে দাঁড়াতে হবে। এই যে সাহসটা, আমরা যে পারি না তা না, আমাদের হচ্ছে যে আমরা দাঁড়াই না সামনে কোথাও। হ্যাঁ, আমাদেরকে এভাবে ছোটোবেলা থেকেই গ্রুমিং করে তৈরি করতে হবে যে আমরা সামনে যাব, যে কোনো কিছু ফেস করার জন্য ক্ষমতা থাকে। এবং আমাদেরকে স্বপ্ন দেখাতে হবে যে আমরা বড় কিছু করব। সেটা আমরা যদি চাকুরি নাও করি, যেন একজন ভালো মা হতে পারি, ভালো একজন ওয়াইফ হতে পারি, এ ধরনের যেন আমাদের থাকে। তা আমরা অনেক কিছুই শিখাই, এটা হতে হবে, ওটা হতে হবে, কিন্তু কি শিখাই না? ভালো মানুষ হওয়া, তাই না? এটা কখনোই বলি না আমরা যে একটা ভালো মানুষ হও। তা আমরা আশা করব আমরা যাই হই পড়াশোনা করব, আমাদের শরীরের দিকে খেয়াল রাখব, সাথে আমরা ভালো মানুষ হব, আমরা মূল্যবোধের চর্চা করব। নৈতিকতা না থাকলে আমাদের আসলে দিন শেষে কিছুই থাকে না। হ্যাঁ, আমরা যেন নৈতিকভাবে সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে পারি, মানুষের সেবায় কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি। এবং বাগেরহাট, যেহেতু এখানে বাগেরহাটেরই আছে, বাগেরহাটকে যেন ওই যে এ ধরনের নেগেটিভ কথা শুনতে না হয় যে 30 বছর পরও এই অবস্থাই থাকবে বাগেরহাটের। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে অভিভাবক এবং শিক্ষক, আপনাদের এই ক্ষেত্রে অনেক দায়িত্ব আছে আপনাদের জেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে আমাদের সমস্যাটা যেমন তুলে এনেছেন, সম্ভাবনার কথাও বলেছেন। আমরা স্বপ্ন দেখতে চাই শিক্ষার্থীদের জন্য, আপনাদের সহযোগিতাও চাই। এরপর যে আমাদের মাঝে মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দীর্ঘদিন তারা শিক্ষার্থীদের মেধা দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে সমৃদ্ধ করে অবসর জীবনে চলে গেছেন। এই বিদ্যালয় থেকেই অবসর নেওয়া সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জনাব প্রবীর কুমার পাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত হয়েছেন সিনিয়র শিক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত জনাব নিখিল চন্দ্র বসু। স্যারদেরকে আমাদের দুই শিক্ষার্থী ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। শায়লা, স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি শায়লা বরণ করে নিচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব প্রবীর কুমার পাল মহোদয়কে। রোশনি বরণ করে নেবে জনাব নিখিল চন্দ্র বসু, সিনিয়র শিক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। স্যাররা এই অবসরকালীন সময়ে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, আমরা কৃতজ্ঞ। স্যারদেরকে অভিনন্দন। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।